তারেক রহমান ক্ষমতায় বসেই সার্জিস হাসনাতকে গ্রেফতার করায় জামায়াতকে নিষিদ্ধ করে। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা সার্জিস হাসনাতের উপর প্রতিশোধ নিচ্ছে, রাজপথে গণধুলাই করে এই মুহূর্তে সারা দেশেই তোলপাড়। এদিকে আজ সার্জিস হাসনাত রাজপথে ভয়াবহ বিপদে পড়ে তারেক রহমানের পরিকল্পনায়। বিএনপি কর্মীরা সারা দেশে অ্যাকশন নিচ্ছে, জামাত এনসিপি সকল নেতাদেরকে গণধুলাই করে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এটা এক ধরনের মৌনসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বিএনপির সন্ত্রাসীরা তারা সারা দেশে আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দের উপর হামলা করছে। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমান তার গদি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবে। এমনকি আমি বলছি, ইউনূস সরকারের শেষ সময়ে এসেও উপদেষ্টারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যেভাবে কথা বলছেন, তা স্রেফ মিথ্যাচার এবং মানুষকে মানসিকভাবে নির্যাতন করার শামিল অনেকখানি। তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যখন নতুন মোড়, ঠিক তখনই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সার্জিস হাসনাত সবাই তারেক রহমানকে নিয়ে অ্যাকশন নিচ্ছিল রাজপথে। আজকে দেখতে পারি সেই রাজপথেই সার্জিস হাসনাত এবং এদের সাথে যেই নেতাকর্মী ছিল সবার খারাপ অবস্থা হয়েছে। বিএনপি কর্মীরা সরাসরি অ্যাকশন নেয়, গণধুলাই করে। দর্শক শ্রোতা, গত 2 দিন আগে নির্বাচন হয়েছিল। এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে এই নির্বাচনের ফলাফলকে মানতেছে না। এই মুহূর্তে সর্বশেষ একটা সমাধান হয়, অনেকেই আবার গ্রেপ্তারও হয়। সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। সার্জিস হাসনাতের অবস্থা, অন্যদিকে দেশের রাজনীতির অবস্থা। ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যেই লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না। ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা। ছেলেপেলেরা সবাই পলাতো, হাজার হাজার লোকজন পলাতো, বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন, আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন, এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি। এরপর কর্মীদের কি অবস্থা? তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল, যেটা এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিসাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়, রামদা দেখানো হয়েছে। এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন, তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে, সে কি করবে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন, আমরা আপনাকে হেল্প করবো, সাহস পাচ্ছে না। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমান তার গদি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবেন। এমনকি আমি বলছি, বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের যোগাযোগ আছে এবং থাকবে।
এটা একদম নির্বাচনী প্রচারণায় চরম একে অপরের প্রতিপক্ষে যখন আমরা বিরুদ্ধে কথা বলছি তখনও ছিল। এমনকি বিএনপির কেউ কেউ ভাবছে যে বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীদেরকে যদি সহজে দমন করা না যায় তাহলে অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো অপারেশন চালাতে পারে। তাতে ওই 2001 সালে ক্ষমতা আসার পর যেরকম শত শত হাজার হাজার বিএনপি নেতাকে, বিএনপি সন্ত্রাসীকে যেরকম খালেদা জিয়া সরকার একদম ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল, এবার এই যে সন্ত্রাসীরা জামাত এনসিপির উপর হামলা করে, এতে তো তারেক রহমান গদিই টিকবে না। গদি টিকানোর জন্য এই সন্ত্রাসীদেরকে ক্রস ফায়ার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এই বিএনপি সরকার। হ্যাঁ, ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো আমরা সমর্থন করি না, অ্যাটলিস্ট জেলে ঢুকানোর সিদ্ধান্ত, যারা হামলা করছেন বিএনপির হয়ে, বিএনপি সরকারের মাধ্যমেই আপনাদেরকে জেল খাটানোর রাস্তা আবিষ্কার হচ্ছে। এটা তারেক রহমান তার প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্যই করবেন, উপায় নাই তো, নইলে থাকতেই পারবেন না। অতএব যারা অতি উৎসাহে হামলা করেন, থ্রেট দেন, দাঁড়িপাল্লায় ভর্তি শেষ কেন, আরে গর্ধব কোথাকার, গাধা কোথাকার, দাঁড়িপাল্লা না থাকলে তুই নির্বাচন করতি কার সাথে? যদি দুইটা দল না থাকে তাহলে কি খেলা হয়? মানুষ ভোট দিয়েছে, তোরা জিতছো, এখন চুপ করে আলহামদুলিল্লাহ বলবি, তুই আবার এটা জিজ্ঞেস করতে যাও মানে? কত বড় গাধার গাধা এরা নাকি রাজনীতি করে, কোনো কমন সেন্স আছে? প্রতিদ্বন্দ্বী না থাকলে কি নির্বাচন হয়? আর জামাত প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে বলে নির্বাচনটা গ্লোরিফাই হয়েছে। তারপরে তো অনেক ব্যবধানে জিতেছে, তারপর আবার জিজ্ঞেস করে যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কত বড় গাধা, অশিক্ষিত, মূর্খ। এই মূর্খগুলোই জেল খাটবে বিএনপি সরকারের হাত ধরেই। বিএনপি করো না, বিএনপি তোকে জেল খাটাবে, বিএনপি আর এক গ্রুপ তোকে পিটাবে। তুই জানোস রাজনীতি বোঝো, তুই কোন জায়গাতে কিভাবে মার খেবি তুই তো বুঝতেই পারবি না। এই জন্য বিএনপির যেসব সন্ত্রাসীরা, আমার কথা শুনছো তোমরা, যারা ভিন্ন মতের উপর হুমকি দামকি দিচ্ছ, তোমরা বিএনপি সরকারের মাইরের অপেক্ষায় থাকো। বিএনপির পুলিশ তোমাদেরকে পেটাবে, এবং এটা তারেক রহমানের স্বার্থে, বিএনপি টিকিয়ে রাখার জন্য। কিছু কিছু অপকর্ম বিএনপি সাংগঠনিকভাবে বৈধতা দিতে পারে, কিন্তু তোমাদের স্যাসরা অপকর্ম দিবে না, এটা বৈধতা দিবে না। তো দর্শক, জামাত এনসিপি যে রোল প্লে করা শুরু করেছে, অলরেডি বিক্ষোভের ডাক দিয়েছে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে, রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে। জামাত এনসিপির যৌথ বিক্ষোভ আছে সোমবার বাইতুল মোকাররম উত্তরগেট থেকে। এতে সামগ্রিকভাবে তারেক রহমান অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারাই অপরাধ করে ঢালাওভাবে বহিষ্কার করো। এখন তো বহিষ্কার, কিন্তু কয়েকদিন পর শপথ নেয়ার পর এদেরকে বলবে যে গ্রেপ্তার করো। অতএব যারা বিএনপি রাজনীতি করতে চাও, তোমরা স্বাভাবিকভাবে বিএনপিতে টিকে থাকতে চাও, ভালো হয়ে যাও, নইলে বিএনপির পুলিশ তোমাদেরকে ধরাবে। এটা আমরা সেন্ট্রাল থেকে ব্যবস্থা করব। তারেক রহমান বিএনপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তাদের সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে কিভাবে সাইজ করতে হয় ওটা আমরা ব্যবস্থা করব। এটা জামাত ব্যবস্থা করবে, এনসিপি ব্যবস্থা করবে। কারণ জামাত এনসিপি সহায়তা ছাড়া তো চলতে পারবে না বিএনপি। এটা রিয়ালিটি নতুন বাংলাদেশের। জুলাই সনদ সহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে সরকারি দলের হাত পা বাঁধা, এখানে বিরোধী দলের হাতে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই যে সার্বিক পরিস্থিতি, এখন এই সন্ত্রাসীদের কারণে বিএনপি নিজেরাই বেকায়দায় পড়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অলরেডি কিছুটা হলে পিছু হতে শুরু করেছে। যেমন তারেক রহমান নির্দেশ দিয়ে দিয়েছে যে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নিতে। অলরেডি অনেক এমপি তার নিজ সন্ত্রাসী কর্মীকে পুলিশে দিয়েছে এবং অনেকে বহিষ্কার করেছে। নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে, মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য, যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যেই ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের দিনও, নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে এখন একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মানে বারবার সেনাবাহিনী সহ যেন মানে
উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই 32-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল ছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচত। বাট যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে ওরকম কোনো কিছু করতে পারলো না, জনগণ ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল, বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে করে স্লোগান দিচ্ছে, মিছিল করছে। পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এদেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপিকে নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না, এখন যদি বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি সবাই। প্রিয় দর্শক, ইউনূস সরকারের শেষ সময়ে এসেও উপদেষ্টারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, যেভাবে কথা বলছেন, তা স্রেফ মিথ্যাচার এবং মানুষকে মানসিকভাবে নির্যাতন করা সামিল অনেকখানি। অন্তর্বর্তী সরকারের সময় নাকি মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু, তথ্য এবং সম্প্রচার বিষয়ক মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি কি বলছেন? রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর এবং মঞ্জুরুল আলম পান্নাকে মত প্রকাশের জন্য জেলে যেতে হয়নি। রাষ্ট্রযন্ত্রের কাছে নিশ্চয়ই ভিন্ন কোনো তথ্য ছিল, আমাদের কাছে আরো বেশি তথ্য আছে, সব তথ্য সব সময় বলা যায় না। এই মানুষটার বক্তব্যের পরতে পরতে মিথ্যাচার। সৈয়দা রিজওয়ানা হাসানকে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি প্রকাশ করতে হবে সাংবাদিক আনিস আলমগীর কিংবা আমার বিষয়ে। এবং কোনো সাংবাদিককে নাকি নির্যাতন করা হয়নি, জেলে যেতে হয়নি, কি ভয়ঙ্কর হাস্যকর একটি কথা। বরং অন্যান্য সরকারের সময়, সেটা বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, বা স্বাধীনতার এই 54 বছর বা 55 বছর পর এসে বিভিন্ন সরকারের সময় সাংবাদিকরা তো সবসময় নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তার তুলনায় এই 18 মাসে সব কিছুকে ছাপিয়ে গেছে, রেকর্ড সৃষ্টি করেছে। সাংবাদিক আনিস আলমগীর ভাই বা আমার ক্ষেত্রে এটি পরে আসছি যে বিভিন্ন সংগঠন কি বলছে, তাদের কাছে কি তথ্য রয়েছে। আইন ও সালিশ কেন্দ্র যে তথ্য দিয়েছে 2025-এর মার্চ পর্যন্ত, অর্থাৎ তারা ওথ নিল 2024-এর 8 আগস্ট, 24-এর আগস্ট থেকে 25-এর মার্চ পর্যন্ত, এই 7 মাসে 398টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু ফেব্রুয়ারি এবং মার্চেই 2025-এর নথিভুক্ত হয়েছে 82টি ঘটনা। এবং কোনো কোনো সাংবাদিক তো হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে, শুধু জেলে যাওয়া কেন, গাজীপুরের ঘটনা আমরা জানি না। আনিস ভাই এবং আমার বিষয় গত 28শে অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাংবাদিক আনিস আলমগীর ভাই এবং আমার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 28শে অক্টোবর একটি স্টেটমেন্ট দেয় এবং প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠিও লেখে সরাসরি। সেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অব্যাহত অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চিঠিতে বলা হচ্ছে, জীবনের সুরক্ষা, ব্যক্তির নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা অবশ্যই উদ্বেগজনক। 2024 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী কর্তৃপক্ষ সাংবাদিক ও সমালোচকদের দমনে কঠোর সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে চলেছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে 2025 সালের আগস্টে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের চেষ্টার অভিযোগে এই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পারি যে এই সার্জিস হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।